দর্শক, আমার দেশের ব্যস্ত নিউজরুম থেকে যুক্ত আছে আমি আরমান মুজাহিদ। আজকে খবরের পেছনের খবর জানাবো। আজকে আপনারা জানেন যে আমার দেশের তৃতীয় প্রতিবেদন, অর্থাৎ পুনঃপ্রকাশের পর তৃতীয় যে প্রতিবেদনটি, আমার হাতে যে পত্রিকা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসিবাদের বানোয়াট পরিসংখ্যান, এই প্রতিবেদনটি যিনি করেছেন আমাদের বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান ভাই, উনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা জানাবো যে এই খবরটির পেছনের খবরটি কি, আসলে কিভাবে করে এটি ঘটলো। শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। মিজান ভাই, এই খবরটি, এই নিউজটি যে আপনি করলেন, এই পরিকল্পনাটি, এই প্ল্যানিংটা আপনার মাথায় কীভাবে আসলো? আপনাকে ধন্যবাদ। আসলে এই খবরটির পুরো ক্রেডিটটি আমি আমার সম্পাদক মহোদয়কে দিতে চাই, কারণ আজ থেকে প্রায় 3 মাস আগে উনি এই পরিকল্পনার কথা আমাকে জানিয়েছিলেন এবং আমি এটার কাজ শুরু করেছিলাম প্রায় 3 মাস আগে। তার মানে হচ্ছে আপনার পত্রিকা তখনও আমরা শুরু করব কি করব না সেটার সিদ্ধান্ত আমাদের হয়নি। আর পরিসংখ্যান জালিয়াতির বিষয়টি আমরা ধরতে পেরেছিলাম 2011-12 দিকে। আমরা যারা অর্থনীতি পিঠে কাজ করি, আমরা সবসময় আগের ডাটাগুলো কালেকশন আমাদের থাকে এবং কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, একটা পূর্বাভাস আমরা সবসময় ধরে নিতে পারি। কিন্তু অবাক করার বিষয় ছিল যে যখন আপনার চালের দাম 20-22 টাকা থেকে 40 টাকায় চলে যাচ্ছে, অন্যান্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু ন্যূনতম মজুরি ওই হিসাবে বাড়ে নাই, মানুষের আয় বাড়ে নাই, কিন্তু সরকার বলছিল যে এই বছর মূল্যস্ফীতি 9-এর নিচে নেমে আসবে এবং ঠিক মূল্যস্ফীতি কম ছিল। ঠিক রেমিটেন্স প্রবাহ বেড়ে যাচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি দেশ থেকে মানুষ খুব বেশি পরিমাণে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে না এবং সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যেই দেশগুলো থেকে আমরা বেসিক্যালি রেমিটেন্স আয় করি, সেই দেশগুলোর শ্রমবাজার আস্তে আস্তে বন্ধ হওয়ার পথই ছিল আওয়ামী লীগের শুরু থেকে। কিন্তু রেমিটেন্স বাড়তেছিল এবং রপ্তানি আয় হঠাৎ করেই বাড়ছিল। এই পরিসংখ্যানগুলো আমার তখনই সন্দেহ হচ্ছিল। তো এই সবশেষ রেমিটেন্স এবং রপ্তানি আয় নিয়ে আপনার 2022 সালে সরকার একটা পরিসংখ্যান দেয় এবং ওই রপ্তানি আয় থেকেই স্পষ্ট হয়েছিল যে বিগত কয়েক বৎসর, আপনি বলতে পারেন যে প্রায় 10-11 বৎসর সরকার যে ডাটাগুলো দিয়েছে সেগুলো মন গড়া ডাটা এবং বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। আচ্ছা, এই যে অর্থনৈতিক বিষয়গুলো তো একটু জটিল সাধারণ মানুষ বোঝার ক্ষেত্রে, আপনি যদি এই বাস্তব চিত্রটা আসলে কেমন ছিল, আপনি বলছেন যে বানোয়াট পরিসংখ্যান, এই বানোয়াট পরিসংখ্যানটা সাজানোর বিষয়টা কেমন ছিল বুঝিয়ে বলতেন। আসলে বাংলাদেশের ইতিহাসে এরকম বানোয়াট পরিসংখ্যান হয়েছে বলে আমি অর্থনৈতিক রিপোর্টার হিসাবে আর কখনো আমার মনে পড়ে না এবং বিশ্বের এমন কোনো দেশ আছে কি না আমি জানি না যাদের পরিসংখ্যান জালিয়াতি নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু আমাদের দেশে সেটি হয়েছে। এই বানোয়াট পরিসংখ্যানের পেছনে যারা ছিলেন সরকারের প্রভাবশালীরা, আমি বলতে পারি পুরো রাষ্ট্র ব্যবস্থায় জড়িত ছিল, কারণ বাংলাদেশ ব্যাংক জড়িত ছিল, অর্থ মন্ত্রণালয় জড়িত ছিল, পরিকল্পনা মন্ত্রণালয় জড়িত ছিল এবং তাদের একটা উদ্দেশ্য ছিল মানুষকে খারাপ অর্থনীতিটাকে সাজিয়ে গুছিয়ে ভালো দেখানো। এটাই তাদের মেইন উদ্দেশ্য ছিল রাজনৈতিক। এর যদি একটা বাস্তব উদাহরণ আমরা দাঁড় করাতে চাই, সেটা কেমন হতে পারে, আসলে চিত্রটা কেমন ছিল? ধরেন আমি যদি বলি করোনার সময়ের কথাই, অতি সাম্প্রতিক সময়, খুব বেশি বছর আগের কথা না, করোনার সময় সারা পৃথিবীতেই জিডিপির প্রবৃদ্ধি কম ছিল, সারা উন্নত দেশগুলোতেও। বাংলাদেশের ক্ষেত্রে সেটা উল্টো হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে জিডিপির প্রবৃদ্ধি অনেক বেশি, প্রায় 7% মতো তারা বলছিল, কিন্তু বিশ্ব ব্যাংক, IMF বা আপনার এশিয়ান উন্নয়ন ব্যাংক উল্টোটা বলছিল যে প্রবৃদ্ধি কমবে। সরকার সেটাকে চ্যালেঞ্জও করেছিল এই বানোয়াট পরিসংখ্যান দিয়ে। এই যে আপনি প্রতিবেদনে বলছেন যে দায় এড়াতে পারে না বিশ্ব ব্যাংক, IMF বা ADB, কেন তারা দায় এড়াতে পারে না, আপনি কি মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ আপনি দেখেন ADB, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF তারা হলো দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণ দেয় এবং তারা আর্থিকভাবে পৃথিবীর সব দেশকে সহযোগিতা করে। তারা যখন তাদের কাছে যখন স্পষ্ট হবে যে ডাটাগুলো ঠিক না এবং ওই ডাটাগুলোর উপরে ভিত্তি করে একটা দেশের অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করা হয়, তখন সেটা যদি তারা পরিষ্কার না করে, তখন আমি বলতে পারব বৃহৎ অর্থে ওই রাষ্ট্র তথা ওই দেশের জনগণের সাথে প্রতারণা হচ্ছে, জনগণ বিভ্রান্ত হচ্ছে। তো আমার কাছে বিষয়টা খুব অবাক লেগেছে যে বিশ্ব ব্যাংক বা ADB তারা জানতো
এবং আপনি জানবেন এই রিপোর্টে আমি উল্লেখ করেছি যে 2020 সালে এবং 2023 সম্ভবত আমাদের সম্পাদক দুটো চিঠি দিয়েছিলেন। একটা চিঠি ছিল বিশ্ব ব্যাংকে এবং আরেকটা চিঠি ছিল এডিবির কাছে। কিন্তু অবাক করার বিষয় যে আপনার তারা যে একটা চিঠির উত্তর দেয়নি এবং বিশ্ব ব্যাংক যেগুলো দিয়েছে সেগুলো তো স্পষ্ট করে বলা হয়নি এবং তারা নীরব ছিল। এবং এই নীরবতা আমি বলতে পারি যে ভুল তথ্য বা জালিয়াতি তথ্যকে সমর্থন করা, এটা আমার কাছেও বিস্ময়কর। এই নীরবতার কারণ কি হতে পারে? এটা এমনটা হতে পারে যে বিশ্ব ব্যাংকের যারা এখানে কাজ করেছেন তারা হয়তো সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তারা চান নাই যে সরকার বিব্রতকর অবস্থায় পড়ুক। রাজনৈতিক কারণ হতে পারে। বানোয়াট তথ্য নিয়ে আপনার যে প্রতিবেদন আমরা দেখলাম যে বানোয়াট তথ্য নিয়েও আলটিমেটাম দেওয়া হয়েছিল বিশ্ব ব্যাংকে তৎকালীন পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামাল। এই যে আলটিমেটাম দেওয়ার পিছনে মানে কিভাবে করে পারলেন যে একটা বানোয়াট তথ্য নিয়েও একটা এত বড় একটা সংস্থা দাতা সংস্থাকে আলটিমেটাম দিতে? দেখুন, একটা রাষ্ট্রের সর্বস্তরে যখন দুর্নীতি ছড়িয়ে পড়ে তখন ওই রাষ্ট্রের ব্যবস্থায় যারা থাকেন তারা চেষ্টা করেন তাদের এই দুর্নীতিটা ঢাকার জন্য যা যা করার দরকার সবই করার। আমি মনে করি জাস্ট এটা তারা প্রতিবাদ করার একটাই উদ্দেশ্য ছিল যে তাদের মেগা প্রকল্পের দুর্নীতিকে শুরু করে সর্বস্তরের যে দুর্নীতির চিত্র সেটাকে ঢাকার জন্যই তারা জনগণকে আরও বোকা বানানোর চেষ্টা হিসাবে এটা উনি করেছিলেন। এই যে বলা হচ্ছে যে প্রতিবেদন অনুযায়ী আমরা দেখলাম যে শুরু থেকেই আওয়ামী লীগ সরকার যে 8 সালের নির্বাচনের পর ক্ষমতা আসলো, সেই আসার পর থেকেই তারা তাদের প্রবৃদ্ধিরা যে অর্থনীতির যে প্রবৃদ্ধি, একই সাথে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, তারপর হচ্ছে মূল্যস্ফীতি, সবগুলোকে সাজানো একটা প্রবৃদ্ধি অর্থাৎ ফুলিয়ে ফাঁপিয়ে তোলার কথা যে বলা হচ্ছে, এই ফুলিয়ে ফাঁপিয়ে তোলার মধ্য দিয়ে কি শুধু তারা বাহবা পাওয়ার জন্যই করেছে নাকি এর পেছনে আরো কোনো কারণ ছিল? হ্যাঁ, আমি মনে করি এর পেছনে বড় একটি কারণ ছিল। আপনি দেশের জনগণকে যত বছর ধোঁকা বানিয়ে রাখতে পারবেন তারা বোকা থাকবে। এবং আরেকটি বড় কারণ ছিল তারা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের রূপান্তরের একটা গল্প শোনাচ্ছিল, যেটা মানুষের জীবনযাত্রার উন্নতি ছাড়াই আপনার দেশ মধ্য আয়ের একটা দেশের কাতারে চলে যাবে এরকম একটা ঘোষণাও তারা দিয়েছিল, বাস্তবতার সঙ্গে যার কোনো মিল নেই। এবং আওয়ামী লীগ বা বিগত সরকার তারা মনে করেছিল যে তারা 2040 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আপনি বলতে পারেন ক্ষমতা থাকার একটা কৌশল ছিল এরকম বানোয়াট পরিসংখ্যান। এই যে অর্থনীতির যে মূল সমীক্ষাগুলো অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা যে খাতে যে জালিয়াতি করা হয়েছে, এই চিত্রটিতে তো আসলে বাস্তব অর্থনীতির চিত্র ফুটে ওঠে না। তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের বাস্তব অর্থনীতির চিত্রটা কেমন? আপনাকে খুব সহজভাবে আমি যদি বলি যে $40 বিলিয়ন যে রিজার্ভের গল্প আমরা শুনেছিলাম সেটা কিন্তু নেই। বাস্তবে রিজার্ভ প্রায় $20 বিলিয়ন কাছাকাছি বা তারও নিচে নেমে গিয়েছিল। সাম্প্রতিক সময় গত 2-3 দিন আগে আমরা দেখতে পেরেছি যে রিজার্ভ আবার $20 বিলিয়ন কাছাকাছি। তো আমার কাছে খুব অবাক লেগেছে যে $40 বিলিয়ন রিজার্ভ কীভাবে তার সঠিক পরিসংখ্যান আওয়ামী লীগ দেয়নি। তারা যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরকার রিজার্ভ থেকে ঋণ দিয়েছে, সেটাকেও রিজার্ভকে দেখিয়েছে। শ্রীলঙ্কার মতো কয়েকটি দেশকে, শ্রীলঙ্কাকে সম্ভবত ঋণ দিয়েছিল, সেই হিসাবও রিজার্ভের মধ্যে ছিল। একটা আজগবি তথ্য দিয়ে আপনার রিজার্ভের তথ্য ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে, যেটা আমি মনে করি বাংলাদেশের প্রকৃত অর্থনীতির সাথে কোনো মিল ছিল না। এবং এতে করে আমাদের যেটা এখন হয়েছে, বর্তমান সরকার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চাপের মধ্যে আছে। অর্থনীতির বিভিন্ন সেক্টরে এখন বড় চাপ চলছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে কোনো শৃঙ্খলা নেই, আমদানি রপ্তানির। এবং এই সরকার এসে দেখলো যে বিভিন্ন পাওনাদার, যেমন যারা সরকার পেট্রোল কিনে, জ্বালানি তেল সহ বিভিন্ন জায়গা আমাদের বড় বড় পাওনাদার যারা রয়েছে তাদের একটা চাপ রয়েছে, কারণ এই পাওনাদারদের ঋণ এতদিন পরিশোধ করা হয়নি। এবং আপনি দেখবেন যে বিদ্যুৎ কেনা হয়েছে আদানির গ্রুপের মতো একটি বড় প্রতিষ্ঠান থেকে, যদিও এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, এবং তারাও পাওনাদার। তো এখন দেখা যাচ্ছে তারা রিজার্ভের একটা বড় ফাঁকিবাজি হিসাব দিয়েছে। আমি বলবো এটাকে ফাঁকিবাজি হিসাবে বলা চলে, কিন্তু বাস্তবে আমার পকেটে টাকা নাই, আমি বলছি যে আমার অনেক টাকা। তো এই সমস্যাটা এই সরকারকে মোকাবেলা করতে হবে এবং ভবিষ্যতে আমার ধারণা এটা আগামী 5-10 বছর এটা মোকাবেলা করতে হবে। এই যে তাহলে কি রিজার্ভ ভাঙিয়ে অন্য সূচকগুলোকে মানে বড় মাপের সূচক দেখানো, সূচকগুলোতে প্রবৃদ্ধিটাকে বেশি দেখানো, এটা করা হয়েছিল কিনা? আসলে বিষয়টা আপনার রিজার্ভ
ভাঙিয়ে যেটা করেছে সরকার, তারা হলো বড় বড় প্রকল্পে ঋণ দিয়েছে। সেখানে যেই প্রকল্পগুলো ছিল সেখানে হয়তো সরকারের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী ছিল, যার ধরুন আপনার সাময়িকভাবে অর্থ যোগান দেওয়ার জন্য রিজার্ভের টাকা তারা নিয়েছে, যেটা আসলে পারে না, কোনো দেশই সেটা করে না সাধারণত। কিন্তু তাদের যুক্তি ছিল এটা আমাদের টাকা, আমরা খরচ করছি। বাস্তবে তা না। বাস্তবে হচ্ছে রিজার্ভ হচ্ছে একটা দেশ আপনার আপৎকালীন সময় পার করার জন্য এই মজুরটা রাখে। তো আমি বলবো যে এটা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে করা হয়েছে এবং একটা লুটপাটের পথ তৈরি করার জন্যই করা হয়েছে। মানে আমরা যেটি দেখেছি যে গেল সরকার বিদেশে যে অর্থটা পাচার করেছে, এটি এই প্রবৃদ্ধিগুলো দেখানো বা এই সূচকগুলো কি সেই অর্থ পাচারের সহায়ক ভূমিকায় ছিল কিনা? অর্থ পাচার ঢাকতে আর কি। অর্থ পাচার না, শুধু আপনি যদি বলেন যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে গত 15 বছরে একটা ধস নেমেছে, যদিও অর্থ উপদেষ্টা মহোদয় সেটিকে বলেছেন যে ধস নয়, বাট উনি যেটা বলতে চেয়েছেন যে অর্থনীতি ব্যবস্থাটাই ভেঙে গেছে। এবং আপনি খেয়াল করবেন যে সরকার শ্বেতপত্র একটা কমিটি করেছে, তারাও রিপোর্ট দিয়েছে। এবং ব্যাংকিং সেক্টর বলেন, রিজার্ভ বলেন, আমদানি বলেন, রপ্তানি বলেন, সবগুলো ডাটাই এখানে ফুলিয়ে ফাটিয়ে দেখানো হয়েছে, যেটা সরকারের রিপোর্টেও উল্লেখ করা হয়েছে। মূলত যখন একটা দেশ বা একটা দেশের অর্থনীতির শেষ পর্যায়ে চলে যায়, ধ্বংস হয়ে যায়, তখন কিন্তু তারা চেষ্টা করে বিভিন্ন তথ্য জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সেটা বড় করে দেখানো। আওয়ামী লীগ সেই কাজটা শুরু থেকেই করেছে। তারা দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণে হোক, তারা কিন্তু আপনার প্রবৃদ্ধি এবং রপ্তানি আয়, আমদানি ব্যয় সব কিছুতে একটা লুকোচুরি ছিল। তো আমি মনে করি যে বর্তমান সরকার সেই বিষয়টা সংস্কারে হাত দিয়েছে এবং ভবিষ্যতে হয়তো সেটা হবে না এবং হওয়া উচিত না। সরকার যে সংস্কার চাচ্ছে নতুন করে এই অনিয়মগুলি থেকে উত্তরণের জন্য, তো এই যে পরিসংখ্যানগুলো, যে সূচকগুলো ছিল, আগের সূচকগুলো যে সাজানো ছিল, এখান থেকে তো সংস্কারে অনেকটা বেগ পেতে হবে সরকারকে। আগের যে ডাটাগুলো ছিল, বর্তমান সরকার বা সংস্কার যারা করবে, আমার মনে হয় না খুব বেশি সংস্কার তারা এই মুহূর্তে করতে পারবে। কারণ এই সরকার আপনার মূল উদ্দেশ্য এটা না, বা তাদের হলো তারা হয়তো সামনে একটা নির্বাচন নিয়ে ব্যস্ত বেশি থাকবে। তবে কিছু কিছু সংস্কার হচ্ছে অলরেডি। আপনি যদি দেখেন যে ব্যাংকিং ব্যবস্থার কিছুটা গতি ফিরে এসেছে, ব্যাংকগুলোর যে দুর্বল ব্যাংকগুলো ছিল সেগুলো অর্থ সরবরাহ করা হচ্ছে। আমি মনে করি যারাই ভবিষ্যতে এই সংস্কার কাজে হাত দিবে তাদেরকে একদম শেষ থেকে শুরু করতে হবে। আপনি একটা জিনিস ধ্বংস হয়ে গেছে, নতুন করে শুরু করতে হবে। ধরেন আমি আমার দেশ পত্রিকার কথাই বললাম, আমরা এক সময় অনেক ভালো একটা অবস্থানে ছিলাম, দেশের সবচেয়ে পাঠকপ্রিয় পত্রিকা ছিল আমার দেশ, সেটিকে এই ফ্যাসিস্ট সরকারই বন্ধ করে দিয়েছিল। আমরা এই 2 মাসে সেই পত্রিকাটিকে আবার শুরু করেছি, কিন্তু এই পত্রিকাটি শুরু করতে আপনি দেখেছেন আমাদের অনেক ব্যাগ পেতে হয়েছে এবং এখনও আমাদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে। আমরা পাঠকদেরকে বলছি যে আমাদের ভুলভ্রান্তি হচ্ছে, কারণ আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তো সংস্কারের ক্ষেত্রেও সেটাই একটা জিনিস, সংস্কার করতে গেলে আপনার সেটা আগের রূপে আসতে অনেক সময় লাগে। অর্থনীতির সংস্কারের ক্ষেত্রে আমি মনে করব যে হয়তো এটা 5-10 বছর লেগে যাবে। বিশেষ করে ব্যাংক ব্যবস্থা কিন্তু নাই, একেবারেই জিরো। আপনি বলতে পারেন ব্যাংকিং খাতের বড় বড় ব্যাংকগুলোর অবস্থাই খারাপ। তো সংস্কার যারাই করবে হয়তো সময় নিয়ে করতে হবে এবং সেটা কতটা সময় সাপেক্ষ ব্যাপার সেটা এই মুহূর্তে আপনি বলতে পারবো না। বিশেষ করে আপনাকে এখন ঠিক করতে হবে যে আপনার রিজার্ভ কত, আপনার রপ্তানি কত, আপনার ব্যয়ের খাতগুলো কী কী সেগুলো চিহ্নিত করতে হবে। এবং যেই মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেগুলোতে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলো বন্ধ করার পরে সেটা অর্থ সংকলন, টাকা তো নাই, এখানে অর্থ নাই, তারা দুর্নীতি করে অর্থ সরিয়ে ফেলেছে। তো সেটা একটু সময় ব্যয় সাপেক্ষ আমি বলে মনে করি। সুশীলদের দায়ের কথা বলছেন, সুশীলদের দায় দেখছেন কোন দিক থেকে? দেখেন, বাংলাদেশের সবসময় আমরা প্রত্যাশা করি যে সরকারকে ভালো পরামর্শ বা সরকারের ভুলগুলো হয় বিরোধী দল ধরিয়ে দিবে অথবা সুশীলরা ধরিয়ে দিবে। আমাদের দেশে আপনি জানেন গত 15 বছর বিরোধী দল বলতে কিছুই ছিল না। তো এই দায়টা ছিল সুশীলদের উপরে। সুশীল সমাজের যারা ছিলেন তারা এটাকে দেখার দরকার ছিল, কারণ তারাও জানতেন দেশের কোনো বিরোধী দল নেই। তো আমি মনে করি সুশীল সমাজ এটা এড়িয়ে যেতে পারেন না।
সুজন ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই প্রতিবেদন থেকে সবশেষে আমাদের এটি বলা যেতে পারে যে আমরা কতদূর এগিয়েছি অর্থনীতিতে নাকি কতখানি পিছিয়ে গেছি তা আমরা এখনো কেউ জানি না। দেশের জনগণ একরকম ধোঁয়াশার মধ্যে আছে। হয়তো সংস্কার হলে নতুনভাবে আমরা জানতে পারবো আমাদের রিজার্ভ আছে কতটুকু, আমাদের সূচকগুলিতে আমরা কতটুকু উন্নতি করেছি নাকি অবনতি করেছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দেশের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।